আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমরা শুরু করতে পারি। আচ্ছা, আগের দিন হচ্ছে আমরা কানেকটিভ টিস্যুটা স্টার্ট করেছিলাম। তো কানেকটিভ টিস্যুর বেসিক কম্পোজিশন আমাদের নিশ্চয়ই মনে আছে যে কানেকটিভ টিস্যুর বেসিক কম্পোজিশনটা ছিল হচ্ছে এখানে সেল থাকবে এবং এখানে থাকবে গ্রাউন্ড সাবস্টেন্স, সরি শুধু ইয়ে না, মানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকবে। হ্যাঁ, আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এর মধ্যে ছিল গ্রাউন্ড সাবস্টেন্স আর ছিল ফাইবার। তো আমরা আগের দিন হচ্ছে সেলের মধ্যে শুধুমাত্র মনে হয় ফিক্সড সেল অর্থাৎ ফাইব্রোব্লাস্ট সম্পর্কে একটু পড়েছিলাম। আর এটাও বলেছিলাম যে ফাইব্রোব্লাস্ট যা, অস্টিওব্লাস্ট এবং কন্ড্রোব্লাস্ট অলমোস্ট তাই। আবার ফাইব্রোব্লাস্টটাই যখন একটু ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখনই তার নাম হয় ফাইব্রোসাইট, বাট ইট ক্যান অলসো রিভার্ট ব্যাক টু বিং ফাইব্রোব্লাস্ট। আর ফাইব্রোসাইট যা, অস্টিওব্লাস্ট মানে সরি অস্টিওসাইট এবং কন্ড্রোসাইট অনেকটা তা। সো আমাদের বেসিক্যালি বাকি ছিল যে সেলগুলো ফ্রি সেল ছিল, ফ্রি সেল। ফ্রি সেলের মধ্যে হচ্ছে ম্যাক্রোফেজ, তারপর প্লাজমা সেল, তারপর মাস্ট সেল। এই তিনটা সেল সম্পর্কে তোমাদের জানতে হবে। তো বেসিক্যালি আজকে আমরা এই দিকটাতে আর যাচ্ছি না। আজকে আমরা হচ্ছে ফাইবার নিয়ে আলোচনা করব, গ্রাউন্ড সাবস্টেন্স নিয়ে আলোচনা করব, তারপরে কানেকটিভ টিস্যু প্রপারের ক্লাসিফিকেশনটা বলে তারপর আছে ক্লাসটা ওই পর্যন্তই। পরের ক্লাসে হচ্ছে যে বোন কার্টিলেজ, মানে এক ক্লাসে হবে না, মানে বোন এবং কার্টিলেজ এবং হচ্ছে এই যে এই ফ্রি সেলগুলা নিয়ে আলোচনা করা বাকি আছে। তো হোয়াট এভার, তাহলে আমরা একটু ফাইবার নিয়ে বলা শুরু করি। আমি বেসিক্যালি স্লাইডটা আজকে ডিরেক্ট স্লাইড দেখায় দেখায় পড়াচ্ছি না, ওইটা দেখায় পড়লে তোমাদের একটু মানে মনোযোগটা ডেভিয়েটেড থাকে আমার কাছে যেটা মনে হয়েছে। সো আমি আজকে হচ্ছে যে মানে একটু মানে তোমরা আমার সাথে ফলো করো, যদি বুঝতে প্রবলেম হয় আমি আবার বলবো। আর আমার কাছে সব লেখাই আছে, টাইপ করাই আছে, ক্লাসের পরে তো এটা দিবই। প্লাস ইন দ্য মিন টাইম আমি যখন একটা জিনিস একবার একটু দেখিয়ে দেব তারপরে তোমাদেরকে দরকার হলে স্লাইডটা তোমাদেরকে দিব, তোমরা সেখান থেকে বাকি কোনো কিছু বাকি থাকলে তোমরা সেখান থেকে তুলে নিতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা আজকে তাহলে ফাইবার নিয়ে কথা বলা একটু শুরু করি। ফাইবার কি কি টাইপের ফাইবার আছে কানেকটিভ টিস্যুতে? তিন রকম ফাইবার আছে। একটা হচ্ছে কোলাজেন ফাইবার, একটা হচ্ছে ইলাস্টিক ফাইবার, আর একটা হচ্ছে রেটিকুলার ফাইবার। বেসিক্যালি তিন রকমের ফাইবারই দেখা যায়। আচ্ছা, তো এখন ফাইবার জিনিসটা কি? ফাইবারটা হচ্ছে মানে মানে আমরা যদি কেমিক্যালি তাদেরকে জিজ্ঞেস করি যেটা কি কার্বোহাইড্রেট জাতীয়, প্রোটিন জাতীয় না ফ্যাট জাতীয়, দে আর প্রোটিন ইন নেচার এবং দে আর পলিমার্স অফ প্রোটিনস। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে কি, কানেকটিভ টিস্যুতে যেই সেলটা মেইন সেল ফাইব্রোব্লাস্ট, সেই সেলের কাজ হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি করা। তার মধ্যে কিন্তু ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স দুইটাই পড়ে। তো সাপোজ এই ফাইব্রোব্লাস্টটা এরকম করে কিছু প্রোটিন তৈরি করে করে মানে রিলিজ করে দিল, এরকম অনেকগুলা প্রোটিন। এই যে মানে এই জিনিসগুলো যে রিলিজ করলো, সাপোজ দিজ আর দ্য মনোমার্স অফ ফাইবার্স, দিজ আর দ্য মনোমার্স অফ ফাইবার্স। এই মনোমার অফ ফাইবার গুলাই একসাথে পলিমারাইজ হয়ে আলটিমেটলি এই তিন রকম যে কোনো এক রকম ফাইবার তৈরি করে। তাহলে ফাইবার্স আর proteins that are secreted by fibroblasts and polymerized outside of the cell। তাহলে ফাইব্রোব্লাস্টের ভিতর থেকে কিন্তু পলিমার হয়ে বের হয় না, ফাইব্রোব্লাস্টের ভিতরে জাস্ট মনোমারটা তৈরি হয়ে ফাইব্রোব্লাস্টের বাইরে রিলিজ হয়। দেন আউটসাইড দ্য ফাইব্রোব্লাস্ট এক্সট্রা সেলুলারলি তারা পলিমারাইজেশন করে দে ফর্ম ফাইবার্স। আচ্ছা, তাহলে যদি জিজ্ঞেস করে যে কানেকটিভ টিস্যুতে কোথা থেকে এই ফাইবার গুলো তৈরি হয়, তোমাদের উত্তর হবে ব্লাস্ট সিরিজের যত সেল আছে, অর্থাৎ ফাইব্রোব্লাস্ট, তারপর হচ্ছে কন্ড্রোব্লাস্ট, তারপর হচ্ছে অস্টিওব্লাস্ট। অর্থাৎ ফাইব্রোব্লাস্ট হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপারের জন্য, কন্ড্রোব্লাস্ট এবং অস্টিওব্লাস্ট হচ্ছে স্পেশালাইজ যে কানেকটিভ টিস্যু সেগুলোর জন্য। আচ্ছা, এছাড়া অন্যান্য কানেকটিভ টিস্যুতেও ফাইব্রোব্লাস্ট থাকতে পারে, সেখানেও ফাইব্রোব্লাস্ট সেই সেলগুলো হয়তো তৈরি করতে সহায়তা করে। আচ্ছা, আমরা তো ক্লাসিফিকেশনটা বলে ফেললাম, কোলাজেন, ইলাস্টিক আর রেটিকুলার। আচ্ছা, কোন ফাইবারের মনোমার কি সেটা একটু জেনে নেই। আচ্ছা, কোলাজেন যে ফাইবার,
কোলাজেন যে ফাইবার, কোলাজেন ফাইবারের মনোমার হচ্ছে কোলাজেন প্রোটিন। কোলাজেন ফাইবারের মনোমার হচ্ছে কোলাজেন প্রোটিন, তাহলে এইদিকে হচ্ছে পলিমার অথবা ফাইবার, আর এদিকে থাকবে সেটার মনোমার কি, মানে সেটার বিল্ডিং ব্লকটা কি। আচ্ছা, তাহলে কোলাজেন প্রোটিন। এখন কোলাজেন প্রোটিন কিন্তু অনেক রকম আছে, তোমরা জানো, টাইপ 1 থেকে শুরু করে অলমোস্ট টাইপ 15 পর্যন্ত। তো এগুলো যে কোনো একটা দিয়েই হয় তোমার কোলাজেন ফাইবার, আমরা পরে দেখব আরো। তারপরে যদি বলি রেটিকুলার ফাইবার, রেটিকুলার ফাইবারটা একটু ইন্টারেস্টিং। একটা স্পেসিফিক টাইপ অফ কোলাজেন প্রোটিন দিয়ে রেটিকুলার ফাইবার ফর্ম হয়, সেটা হচ্ছে কোলাজেন টাইপ 3। আমরা যখন ডিটেইলসে পড়বো একটু পরে তখন আবার দেখব। তো রেটিকুলার ফাইবারের মনোমার হচ্ছে বেসিক্যালি কোলাজেন টাইপ 3। আর ইলাস্টিক ফাইবার যেটা, ইলাস্টিক ফাইবারের মনোমার হচ্ছে দুইটা আলাদা প্রোটিন, একটা হচ্ছে ফাইব্রিলিন আর একটা হচ্ছে ইলাস্টিন। ইলাস্টিক ফাইবারের কাঁচামাল হচ্ছে এই দুইটা প্রোটিন। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বললাম। তাহলে আচ্ছা, আর কারো যদি কোনো কোয়েরি থাকে আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারো তোমরা মাঝখানে মাঝখানে, কোনো সমস্যা নেই। আর আমি যেহেতু নিজে লিখছি, তোমরাও লিখছো, তো আশা করি কারো খুব একটা টাইম লাগবে না তুলতে। যদি তুলতে চাও তুলে নিতে পারো, বাট আফটার অল আমার আর্জেন্সি হচ্ছে তোমরা একটু বুঝে বুঝে পড়ো কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা কোলাজেন ফাইবারে তাহলে একটু চলে যাই। কোলাজেন ফাইবারে, আচ্ছা কালারটা চেঞ্জ করি, এক কালার দেখে হয়তো বোর্ড লাগছে সবার। আচ্ছা, কোলাজেন ফাইবারে চলে যাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সবচেয়ে ইন্টারেস্টিং, আমাদের শরীরে যত প্রোটিন লাইক সাবস্টেন্স আছে তার মধ্যে কোলাজেন ফাইবার হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট। সো ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন আওয়ার বডি, মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন আওয়ার বডি। আচ্ছা, যে কোনো ফাইবার সম্পর্কে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসবে, এটা সিনথেসিস করে কে? ফাইব্রোব্লাস্ট ইউজুয়ালি। ফাইব্রোব্লাস্ট সিনথেসিস করে, এছাড়া অন্য কোন স্পেশালাইজ কানেকটিভ টিস্যুতে যে ব্লাস্ট সেল থাকবে সেই এটা তৈরি করবে। আচ্ছা, আমরা তাহলে একটু স্টেপস ইন সিনথেসিসটা একটু তাহলে একটু দেখি, মানে একটু দেখি সিনথেসিসটা একটু, মানে আমাদের সিনথেসিস সম্বন্ধে একটু ডিটেল জানতে হবে না, আমাদের কোনটা জানতে হবে খালি সেটা আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, যেহেতু তোমার এটা একটা প্রোটিন জাতীয় সাবস্টেন্স, আমাদের শরীরে যে কোনো প্রোটিন কিভাবে তৈরি হয় আমরা নিশ্চয়ই জানি। ফার্স্টে ফাইব্রোব্লাস্টের নিউক্লিয়াসের ডিএনএ থাকে, স্পেসিফিক ডিএনএ, সেই ডিএনএ একটা স্পেসিফিক রিজিয়ন থাকে, তার নাম হচ্ছে জিন। তো যেই জিনটা ফাইব্রোব্লাস্ট তৈরির জন্য দায়ী সে হচ্ছে সংকেত দিবে, সংকেত দিয়ে একটা স্পেসিফিক এমআরএনএ তৈরি করবে। এই স্টেপটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তারপর এই এমআরএনএটা সাইটোপ্লাজমে যে ট্রান্সলেশন করবে, ট্রান্সলেশন করে কিছু প্রিকারসর প্রোটিন তৈরি করবে, তার নাম হচ্ছে প্রোকোলাজেন। কিছু প্রিকারসর প্রোটিন তৈরি করবে, তার নাম হচ্ছে প্রোকোলাজেন। এই প্রোকোলাজেন গুলো আলটিমেটলি, তাহলে এই যে এই স্টেপটার নাম কি? ট্রান্সলেশন। হ্যাঁ, তারপর প্রোকোলাজেন থেকে যে আলটিমেটলি কোলাজেন তৈরি হবে, কোলাজেন তৈরি হবে, এটার এই স্টেপটার নাম হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, ঠিক আছে। আলটিমেটলি কোলাজেন প্রোটিন বা মনোমার গুলো তৈরি হবে, দেন সেলের বাইরে আচ্ছা তারপরে কি হবে? তারপরে এগুলো সিক্রেটরি, আচ্ছা দাঁড়াও, এই স্টেপ গুলো কোথায় হয়? এটা হয় হচ্ছে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এগুলো কোথায় হয়? পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশনটা, এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও হয়, আবার গলজি বডিতেও হয়। তারপরে এরা প্যাকেজ হয় কোথায়? তারপরে এরা প্যাকেজ হয় সিক্রেটরি ভেসিকলসে, তারপরে এরা সেলের বাইরে বের হয়ে যায়, এক্সোসাইটোসিস। দেন তারা পলিমারাইজ করে তৈরি করে কোলাজেন ফাইবার, পলিমারাইজ করে তৈরি করে কোলাজেন ফাইবার। তো এই যে আমি সিনথেসিস যে দেখালাম, এই পুরো সিনথেসিসে অনেক রকম এনজাইম, অনেক রকম কোএনজাইম দরকার হয়, অনেক রকম এনজাইম এবং অনেক রকম কোএনজাইম দরকার হয়, এবং এক একটা এনজাইমের ডেফিসিয়েন্সির জন্য এক এক রকম ডিজিজ হয়। তবে তোমাদের জন্য শুধু এই লেভেলে যে ডিজিজটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ওই স্টেপটা আমি ভালো করে
বলছি। তাহলে আশা করি যে সিনথেসিসের বেসিক স্টেপটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা শুধু পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের একটা ছোট্ট স্টেপ নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, কোলাজেন যে প্রোটিন, সে প্রোটিনের সাথে একটা গ্রুপ, একটা সাইড গ্রুপ এসে লাগে, এটার নাম হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। এই যে প্রোটিনের সাথে হাইড্রক্সিল গ্রুপ এসে লাগছে, এই প্রসিডিউরটাকে বলা হচ্ছে হাইড্রক্সিলেশন। এই প্রসিডিউরটাকে কি বলা হচ্ছে? হাইড্রক্সিলেশন। ঠিক আছে, তো হাইড্রক্সিলেশন প্রসিডিউরটা সম্ভব হওয়ার জন্য দুইটা মানে একটা এনজাইম দরকার হয়। এনজাইমের নাম হচ্ছে হাইড্রক্সিলেজ। আবার যে কোনো এনজাইমকে হেল্প করার জন্য দরকার হয় কোএনজাইম। ইন দিস কেস হাইড্রক্সিলেজের কোএনজাইম হিসেবে কাজ করে অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এটার নাম তোমরা জানোই, দিস ইজ নাথিং বাট ভিটামিন সি। তো কেউ যদি ভিটামিন সি কম থাকে কারো শরীরে, কেউ যদি না খায়, তার এই হাইড্রক্সিলেশনটা হবে না। হাইড্রক্সিলেশনটা না হলে আলটিমেটলি কোলাজেনের পারফেক্ট সিনথেসিস হবে না। তার বডিতে কোলাজেন গুলো হয়তো থাকবে, কিন্তু কোলাজেন গুলো স্ট্রং এনাফ হবে না। তার বডিতে ফ্র্যাজাইল কোলাজেন দেখা দিবে। তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে ফ্র্যাজাইল কোলাজেন দেখা যায়। তার বডিতে যেখানে যেখানে কোলাজেন থাকে সেই জায়গাগুলো, যেমন তোমার কিছু ব্লাড ভেসেল, তারপরে হচ্ছে তার গাম ইত্যাদি জায়গায় যে কানেকটিভ টিস্যু গুলো থাকে, এগুলো খুবই ফ্র্যাজাইল হয়ে দে আর ভেরি মাচ প্রোন টু ব্লিড, ভেরি মাচ প্রোন টু ব্লিড। এই ডিজিজটাকে বলা হয় স্কারভি। তাহলে কোলাজেনের সাথে তোমাদের শুধু এই স্কারভির নামটাই আপাতত একটু রাখছি, আশা করি তোমরা বুঝতে পারবে আর কি। তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট কোলাজেন সিনথেসিস, তোমাদের যতটুকু জানতে হবে। আর এই হচ্ছে তার একটা ছোট ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ক্লিয়ার করে ফেলছি এটা। ওকে, এখন আমরা তাহলে কোলাজেনের ক্লাসিফিকেশন একটু চলে যাই। কোলাজেন কয় টাইপের আছে? কোলাজেন টাইপস, কোলাজেন টাইপস, কোলাজেন আছে অনেক রকমের। এর মধ্যে বেসিক্যালি 3 রকমের কোলাজেন দেখা যায়। কিছু কোলাজেন আছে যারা একত্রিত হয়ে লম্বা দড়ির মতো ফাইবার তৈরি করবে, তাদেরকে বলা হয় ফাইবার ফর্মিং কোলাজেন। কিছু কোলাজেন আছে, আচ্ছা তাহলে কিছু কোলাজেন আছে যে মানে পলিমারাইজ হয়ে এরকম মোটা দড়ির মতো ফাইবার ফর্ম করবে, তাদেরকে বলা হয় ফাইবার ফর্মিং কোলাজেন। কিছু কোলাজেন আছে যারা একত্রিত হয়ে শীটের মতো বা প্লেটের মতো ফ্ল্যাট একটা স্ট্রাকচার তৈরি করবে, এরকম করে একটা প্লেটের মতো একটা ফ্ল্যাট একটা স্ট্রাকচার তৈরি করবে, তাদেরকে বলা হয় শীট অথবা প্লেট ফর্মিং কোলাজেন। আর কিছু কোলাজেন আছে ডিফারেন্ট টাইপ অফ কোলাজেনের মধ্যে লিংক আপ করবে, তাদেরকে বলা হয় অ্যাঙ্করিং কোলাজেন। তাহলে বেসিক্যালি যত টাইপের কোলাজেন আছে 1 থেকে 15, এদেরকে 3টা ভাগে ভাগ করা যায়। কিছু আছে ফাইবার ফর্ম করবে, কিছু আছে যে এরকম পাতলা পাতের মতো বা প্লেটের মতো ফর্ম করবে, আর কিছু আছে জাস্ট এই এক টাইপের সাথে আরেক টাইপের অ্যাঙ্করিং ঘটবে, তাদেরকে বলে অ্যাঙ্করিং কোলাজেন। তো তোমার সব জানতে হবে না, জাস্ট আমি যেগুলো বলছি খালি সেগুলো জানতে হবে। টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 কোলাজেন, তারা হচ্ছে ফাইবার ফর্মিং কোলাজেন। টাইপ 4 কোলাজেন, সে হচ্ছে শীট অথবা প্লেট ফর্মিং কোলাজেন। এবং টাইপ 7 কোলাজেন, সে হচ্ছে অ্যাঙ্করিং কোলাজেন। বেসিক্যালি তোমাদের এই দুইটা মানে এক্সাম্পল জানলেই হবে, বাকিগুলা দরকার নাই। অনেকে মানে এখানে নাম্বার 5টাও বলে, তোমরা চাইলে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আর দাঁড়াও, আর ইম্পর্টেন্ট কোনোটা কি আছে নাকি দেখি, একটা মিনিট। মানে জাস্ট মানে মুখস্থ করার খাতিরে তোমরা মনে রাখতে পারো, বাট এগুলো কখনোই জিজ্ঞেস করে না আর কি, কখনোই জিজ্ঞেস করে না। এখানে আছে নাম্বার 10ও আছে, এখানে এখানে আছে নাম্বার 9, নাম্বার 15। আপাতত আচ্ছা আমার কাছে মনে হয় যে আমরা নাই
পড়ি, কোনো দরকার নেই, জাস্ট যেগুলো বললাম সেগুলো পড়লে আমার কাছে মনে হয় ইনাফ হবে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি। আচ্ছা, তাহলে এখন আমরা এক্সাম্পল গুলো একটু তাহলে দেখি কোন টাইপের কোলাজেন কোথায় দেখা যায়, কোন টাইপের কোলাজেন কোথায় দেখা যায়। আচ্ছা, টাইপ 1 কোলাজেন দেখা যায় খুবই টাফ স্ট্রাকচার গুলাতে, যেমন হচ্ছে ডার্মিস অফ স্কিন, তারপরে দেখা যায় টেন্ডন, তারপর বোন, এবং তারপর হচ্ছে টিথের যেই মিডল লেয়ার অর্থাৎ ডেন্টিন। এগুলো হচ্ছে খুবই টাফ স্ট্রাকচার, এখানে টাইপ 1 কোলাজেন দেখা যায়। আচ্ছা, টাইপ 2 কোলাজেন অনেক জায়গায় দেখা যায় হয়তো, তবে তুমি শুধু কার্টিলেজটা মনে রাখো। আমরা যখন কার্টিলেজ পড়বো, 3 রকম কার্টিলেজ আছে, হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ এবং ফাইব্রো কার্টিলেজ। বেসিক্যালি 3 রকমই কোলাজেন, সরি, টাইপ 2 কোলাজেন ফাইবার দেখা যায়। আচ্ছা, টাইপ 3 টা আমরা একটু আগে কিন্তু পড়লাম যে রেটিকুলার ফাইবারের মনোমার হচ্ছে টাইপ 3, সো রেটিকুলার ফাইবার। তার পাশাপাশি স্কিন, মাসেল এবং ব্লাড ভেসেলেও টাইপ 3 কোলাজেন দেখা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, টাইপ 5 নিয়ে আমরা কিছুই বলবো না, দরকার নেই। আচ্ছা, টাইপ 4 কোলাজেনটা একটু দেখো, এটাকে আমরা কি বলেছিলাম, শীট অথবা প্লেট ফর্মিং কোলাজেন। বেসিক্যালি আমরা যে বেজাল ল্যামিনা পড়েছিলাম, বেজাল ল্যামিনা অথবা বেসমেন্ট মেমব্রেন যাই বলো, আচ্ছা না, আমার কাছে মনে হয় বেজাল ল্যামিনা বললেই ভালো। হ্যাঁ, বেজাল ল্যামিনাতে তোমরা জানো যে 3টা লেয়ার ছিল, ল্যামিনা লুসিডা আর মাঝে ছিল ল্যামিনা ডেন্সা। এই ল্যামিনা ডেন্সাতে ছিল টাইপ 4 কোলাজেন। বেসিক্যালি সে হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর জন্য একটা চাদর বিছিয়ে রাখছিল তার নিচে, অনেকটা শীট অথবা প্লেট ফর্মে। সো বেজাল ল্যামিনা হচ্ছে একটা এক্সাম্পল। তারপরে আমরা যখন মাসেল পড়বো অথবা নার্ভ পড়বো, আমরা দেখবো যে সাপোজ এই হচ্ছে একটা মাসেল ফাইবার, স্মুথ মাসেল ফাইবার, এর চারপাশে একটা কানেকটিভ টিস্যুর আবরণ থাকে, এটার নাম হচ্ছে এক্সটার্নাল ল্যামিনা। আবার নার্ভের যে নিউরন, তার বাইরে এরকম একটা এক্সটার্নাল ল্যামিনা থাকে। তাহলে এক্সটার্নাল ল্যামিনা ইন কেস অফ মাসেল টিস্যু এবং নার্ভাস টিস্যু, এগুলো সব কার কাজ? এগুলো সব হচ্ছে টাইপ 4 কোলাজেনের কাজ। তাহলে বেসিক্যালি কানেকটিভ টিস্যু ছাড়া আর বাকি যত টিস্যু আছে সেখানে কন্ট্রিবিউট করে টাইপ 4 কোলাজেন। যেমন এপিথেলিয়াল টিস্যুর যে বেজাল ল্যামিন আছে সেখানে সে কন্ট্রিবিউট করে, এবং এবং মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যুর যে এক্সটার্নাল ল্যামিনা আছে সেখানেও সে কন্ট্রিবিউট করে। আর একাধিক টাইপ অফ কোলাজেন ফাইবারের মধ্যে অ্যাঙ্কর করতে সাহায্য করে অ্যাঙ্করিং কোলাজেন। যেমন আমরা বেসমেন্ট মেমব্রেনের গঠন পড়েছিলাম কিনা, সেখানে একটা জিনিস ছিল যে তোমার বেজাল ল্যামিনা এবং রেটিকুলার ল্যামিনা, এই মানে তারপর কোন জায়গায় ছিল বেজাল ল্যামিনা এবং বেজাল ল্যামিনা মুখোমুখি। তো বেজাল ল্যামিনা বেসিক্যালি টাইপ 4 কোলাজেন দিয়ে তৈরি। আবার আমরা একটু পরে দেখব রেটিকুলার ল্যামিনা হচ্ছে টাইপ 3 কোলাজেন দিয়ে তৈরি। তো এই যে টাইপ 4 টাইপ 3, এই দুয়ের মধ্যে অ্যাঙ্কর করে অ্যাঙ্করিং কোলাজেন টাইপ 7। তাহলে অ্যাঙ্করিং কোলাজেনের কাজ হচ্ছে এক টাইপের কোলাজেনের সাথে আরেক টাইপের কোলাজেন অ্যাঙ্কর করে রাখা। এই হচ্ছে অ্যাঙ্করিং কোলাজেনের কাজ। তাহলে বেসিক্যালি আমরা কিন্তু কোলাজেনের ক্লাসিফিকেশনটা পড়ে ফেললাম। এখন ফাইনাল যে কথা কোলাজেন সম্পর্কে, স্টেইনিং। যে কোনো ফাইবারই আমরা যে 3টা ফাইবার পড়বো, কোলাজেন, রেটিকুলার, ইলাস্টিক, 3 প্রকার ফাইবারেরই স্টেইনিং নিয়ে আমাদের কিছু কথা পড়তে হবে। তো তাহলে জাস্ট কোন স্টেইন দিয়ে এবং কি কালার হয় অতটুকু জানলেই হবে। তাহলে ইট স্টেইনস পিঙ্ক, কোন স্টেইন দিয়ে? উইথ হেমাটক্সিলিন এন্ড ইওসিন স্টেইন। তোমরা আমার কাছে মানে স্টেইনিং এর বেসিকটা জানতে চেয়েছো, আমি তোমাদেরকে একদিন ক্লাসে এটা বলবো, তবে আনটিল দ্যাট তোমরা খালি এটা একটু জেনে রাখো যে ইট স্টেইনস, তাহলে কোলাজেন ফাইবার স্টেইনস পিঙ্ক উইথ হেমাটক্সিলিন এন্ড ইওসিন স্টেইন।
stains pink with hematoxylin and eosin stain. আচ্ছা, তাহলে আমার কাছে মনে হয় যে দ্যাটস অল অ্যাবাউট কোলাজেন ফাইবার, অল ইউ নিড টু নো। অনেকটুকু আমরা জেনেছি। আচ্ছা, তাহলে আচ্ছা এখন এখানে আমি একসাথে বলে দিলাম যে ইট স্টেইনস পিঙ্ক, তবে সবাই যে ইকুয়ালি স্টেইন হয়, অনেক টাইপের কোলাজেন তো সবাই যে ইকুয়ালি পিঙ্ক দিয়ে স্টেইন হয় এমনটা না, এমন কোনো কথা নেই যে সবাই ইকুয়ালি স্টেইন হয়। তবে মানে কম বেশি মোটামুটি এক কথায় যদি বলতে চাও তাহলে কোলাজেন ফাইবার স্টেইন পিঙ্ক উইথ হেমাটক্সিন এন্ড ইওসিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন মুভ অন করি। আমরা এরপরে পড়ব হচ্ছে রেটিকুলার ফাইবার। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া ওই যে কোলাজেন সিনথেসিসের সময় তো যখন ওই যে হাইড্রোক্সিলটা যুক্ত হলো, ওটা কি প্রিকারসর কোলাজেনের সাথে যুক্ত হবে? মানে তোমার তারপর হলো যে কোলাজেন সিনথেসিসের যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, সেখানে অনেকগুলা স্টেপ, অনেক কিছু যুক্ত হয়, অনেক রকম সাইড গ্রুপ যুক্ত হয়। এর মধ্যে একটা সাইড গ্রুপ হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ। হ্যাঁ, এটা কোলাজেনের ক্রস লিঙ্কিং করে কোলাজেনকে দৃঢ় করতে সাহায্য করে। ওইটাতে সাহায্য করে ভিটামিন সি। ঠিক আছে, অনেকগুলা মানে আমি খালি একটা স্টেপ খালি মানে অনেক রকম সাইড গ্রুপ আছে, এর মধ্যে শুধু একটা ওএইচ গ্রুপ, শুধু একটা নিয়ে তোমাদেরকে বলেছি। তোমরা জাঙ্কুইরাতে ইভেন অনেকগুলো ডিজিজ এর নাম পাবা, কোন স্টেপে, পুরো জাঙ্কুইরাতে পুরো স্টেপ আছে, বাট তোমাদের এটা একদমই দরকার নেই। শুধুমাত্র বায়োকেমে তোমাদের জিজ্ঞেস করে দেখে তোমাদের ওই তোমার ক্রস লিঙ্ক করার জন্য এটা বলা হয়েছে। পরে যখন তোমরা প্যাথোলজি পড়বা তখন তোমরা কোলাজেন সিনথেসিস স্টেপগুলোর সাথে ইম্পর্টেন্ট আরো দুইটা ডিজিজ জেনে যাবা, বাট ওগুলা এখন তোমাদের জানার কোনো দরকারই নেই, ওগুলো আসলে জিজ্ঞেস করে না তোমাদের। এবং ডাক্তার হইতে হইলেও কখনো সবকিছু দরকার হয় না, শুধুমাত্র স্কারভিটাই লাগে, শুধু ওইটাই তোমরা মনে রাখো। ওকে ওকে ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন তাহলে রেটিকুলার ফাইবার নিয়ে তাহলে একটু জানি। সবার আগে বলে নেই, হ্যাঁ ইট ইজ সিনথেসাইজড বাই ফাইব্রোব্লাস্ট, ইট ইজ সিনথেসাইজড বাই ফাইব্রোব্লাস্ট। এবং এটার কম্পোজিশন কি, এটার কম্পোজিশন আমি আগেই বলেছি, এটা হচ্ছে টাইপ 3, ইট ইজ মেড আপ অফ টাইপ 3 কোলাজেন, ইট ইজ মেড আপ অফ টাইপ 3 কোলাজেন। এবং টাইপ 3 কোলাজেন গুলো কি করে, এরকম করে মানে ফার্স্টে টাইপ 3 কোলাজেন গুলো ফার্স্টে মনোমার গুলো একসাথে হয়ে পলিমার তৈরি করে, এরকম একটা সিঙ্গেল ফাইবার বানায়। তারপরে অনেকগুলো টাইপ 3 কোলাজেন ফাইবার এরকম একটা জালিকার মতো বা একটা রেটিকুলার মেশওয়ার্ক ফর্ম করে এভাবে, খুবই সুন্দর ছাকনির মতো। ছাকনির ইংলিশ হচ্ছে সিভ। মানে অনেকগুলো রেটিকুলার ফাইবার একসাথে ক্রিস ক্রস প্যাটার্নে অর্গানাইজড হয়ে অনেকগুলো টাইপ 3 কোলাজেন একসাথে হয়ে ফার্স্টে ফাইবার ফর্ম করে, দেন তারা ক্রিস ক্রস প্যাটার্নে অর্গানাইজড হয়ে রেটিকুলার ফাইবার ফর্ম করে। এবং মানে দেখে বুঝে যাচ্ছে তারা অনেকটা সিভ মানে হচ্ছে ছাকনি। সো তাদের কাজ বেসিক্যালি ফিল্ট্রেশন অফ হোয়াট, বেসিক্যালি ফিল্ট্রেশন অফ ব্লাড এবং লিম্ফ। সো কোন অর্গানে তাদেরকে পাওয়া যায়, খুবই সহজ। তাহলে এখন আমাদের বডিতে যত হেমোলিম্ফয়েড অর্গান আছে, সেদিন নাম বলেছিলাম, ফার্স্টে বলি কোন কোন অর্গানে রেটিকুলার ফাইবার অ্যাবান্ডেন্টলি পাওয়া যায়। হেমোলিম্ফয়েড অর্গানে পাওয়া যায়, যেমন বোন ম্যারো, থাইমাস, স্প্লিন, লিম্ফ নোড এবং লিভার। এছাড়া কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ডেও পাওয়া যায়, কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, তোমার এই সবগুলা অর্গানে তোমার রেটিকুলার ফাইবার পাওয়া যায়, এবং রেটিকুলার ফাইবার গুলো এইসব অর্গান একটা স্পেশাল টিস্যুর জন্ম দেয়, এটা নাম হচ্ছে রেটিকুলার টিস্যু। এটা নাম হচ্ছে রেটিকুলার টিস্যু। তো হ্যাঁ, তো এইসব অর্গানে যে টিস্যু পাওয়া যায় মোস্ট অ্যাবান্ডেন্টলি, ওই টিস্যুর নাম হচ্ছে রেটিকুলার টিস্যু। রেটিকুলার টিস্যু হচ্ছে তোমরা মনে করতে পারবা এটা হচ্ছে যে
একটা স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু প্রপার। কানেকটিভ টিস্যু প্রপার 3 রকম ছিল, লুজ কানেকটিভ টিস্যু, আর হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু, আর একটা মনে হচ্ছিল রেটিকুলার টিস্যু। হ্যাঁ, এই 3 টাইপের কানেকটিভ টিস্যু প্রপার ছিল। তো এই হচ্ছে রেটিকুলার টিস্যু। তো রেটিকুলার টিস্যু কাকে বলে? যে টিস্যুর মোস্ট অ্যাবান্ডেন্ট ফাইবার হচ্ছে রেটিকুলার ফাইবার। তো রেটিকুলার ফাইবার কি? এটা হচ্ছে টাইপ 3 কোলাজেন ফাইবার, অর্গানাইজড ইন ক্রিস ক্রস meshwork pattern, crisscross meshwork pattern, and they look like a sieve অথবা ফিল্টার, এবং তাদের কোথায় পাওয়া যায়? তাদেরকে পাওয়া যায় হেমোলিম্ফয়েড অর্গান গুলাতে। ঠিক আছে, আচ্ছা, দ্যাটস অল ইউ নিড টু নো অ্যাবাউট দিস ফাইবার। এবং এটার স্টেইনটা তাহলে আমরা একটু বলে ফেলি। তাদেরকে হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেইন দিয়ে দেখা যায় না। যে স্টেইন দিয়ে তাদেরকে দেখা যায় এরকম একটা স্টেইন নাম হচ্ছে সিলভার স্টেইন। সিলভার স্টেইনে দে অ্যাপিয়ার ব্ল্যাক। সিলভার স্টেইনে দে অ্যাপিয়ার ব্ল্যাক। এছাড়া আরেকটা স্টেইন আছে, তোমরা নাম শুনেছো, পার আয়োডিক অ্যাসিড শিফ স্টেইন। পার আয়োডিক অ্যাসিড শিফ স্টেইন, এই স্টেইনও তাদেরকে দেখা যায় আর কি। এবং এই স্টেইনে দে অ্যাপিয়ার ব্লু, দে অ্যাপিয়ার টু বি ব্লুইশ। ওকে, তাহলে এই হচ্ছে all you need to know about reticular fiber. রেটিকুলার নামটা মনে রাখবে। রেটিকুলার মানে হচ্ছে জালিকা। তো জালিকাকৃতিতে বিন্যস্ত হয়ে তারা এই অর্গানগুলোতে থাকে, এবং এই অর্গানগুলোতে তারা ব্লাড এবং লিম্ফের ফিল্ট্রেশনে এবং ফ্লোতে সাহায্য করে। এবং মানে হেমোলিম্ফয়েড অর্গান মানে কিন্তু যেসব অর্গানে হেমাটোপয়েসিস হয় তারাও কিন্তু আছে। হেমাটোপয়েসিস হয় তারাও কিন্তু আছে। সো খেয়াল রাখবা। তাহলে এই হচ্ছে রেটিকুলার ফাইবার। এরপর আমরা জানবো হচ্ছে ইলাস্টিক ফাইবার নিয়ে। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া রেটিকুলার ফাইবার তো এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, তাহলে এখান থেকে রেটিকুলার টিস্যু কিভাবে হলো? তার মানে এটা সেলগুলো নাম কি তাহলে? মানে এখানকার যে সেল, সেই সেলগুলো কিন্তু ফাইব্রোব্লাস্ট। হ্যাঁ, ফাইব্রোব্লাস্ট থেকে কিন্তু তৈরি হচ্ছে। তবে রেটিকুলার টিস্যুতে, মানে আমি বলি যেই কানেকটিভ টিস্যুতে বেশিরভাগ ফাইবারই কানেক্ট, মানে যেই কানেকটিভ টিস্যুতে বেশিরভাগ ফাইবারই রেটিকুলার ফাইবার, ওই কানেকটিভ টিস্যুর আরেকটা নাম দেওয়া হয় রেটিকুলার টিস্যু। এবং ওই কানেকটিভ টিস্যুতে যে ফাইব্রোব্লাস্ট গুলা, ওদের আরেকটা নাম দেওয়া হয় রেটিকুলার সেল। ঠিক আছে, ওকে ভাইয়া। হ্যাঁ, এটা জাস্ট নামকরণের উপর, তুমি এটাকে কি নামে ডাকো। ঠিক আছে, অন্যভাবে চিন্তা করতে গেলে এটা কিন্তু কোলাজেন ফাইবারই। ঠিক আছে, বাট একটা স্পেশাল অর্গানাইজেশনে থাকে দেখে, এবং শুধুমাত্র স্পেসিফিক কিছু অর্গানে পাওয়া যায় দেখে, তাদেরকে আলাদা একটা নাম দিয়ে অনার করা হচ্ছে। ঠিক আছে, জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। এখন হচ্ছে আমরা তাহলে লাস্টে আরেকটা যে ফাইবার আছে, এটার নাম হচ্ছে ইলাস্টিক ফাইবার। আচ্ছা, ইলাস্টিক ফাইবার হচ্ছে এটাও একই, ইট ইজ অলসো সিনথেসাইজড বাই ফাইব্রোব্লাস্ট। বেসিক্যালি ব্লাস্ট মানে ব্লাস্ট সিরিজের সেল আর কি। সো ফাইব্রোব্লাস্ট। ঠিক আছে, এটা সিনথেসিসটা একটু দেখাই তোমাদেরকে, খুবই সহজ। ফাইব্রোব্লাস্ট থেকে কিছু প্রোটিন বের হয়, এই প্রোটিনগুলোর নাম হচ্ছে ফিব্রিলিন। এরা কি করে? এরাও এরকম পলিমারে বিন্যস্ত হয়, দেন এরাও একটা সুন্দর একটা এরকম একটা জালিকার মহত্ব মেশওয়ার্ক তৈরি করে। এই যে ফিব্রিলিন মনোমার থেকে আলটিমেটলি একটা এরকম ফরমেশন তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে মাইক্রোফাইব্রিল। তাহলে ফিব্রিলিন মনোমার থেকে পলিমার তৈরি হয়, নাম হচ্ছে মাইক্রোফাইব্রিল। দেন এই মাইক্রোফাইব্রিলের উপর ফাইব্রোব্লাস্ট থেকে বের হওয়া সেকেন্ড আরেক রকমের প্রোটিন ডিপোজিট হয়, আর যেগুলোকে আমি গ্রিন কালার দিয়ে দেখিয়েছি। এই প্রোটিনগুলো ফাইব্রোব্লাস্ট থেকে বের হয়ে দেন এই ফাইব্রিলিন মাইক্রোফাইব্রিল মেশওয়ার্কের উপরে ডিপোজিট হয় অথবা বিন্যস্ত হয়। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে ইলাস্টিন। আচ্ছা,
এবং এই যে মাইক্রোফাইব্রিল যে মেশওয়ার্ক এবং ইলাস্টিন যে প্রোটিন ডিপোজিট হচ্ছে, টুগেদার দে হ্যাভ টেনসাইল স্ট্রেংথ অথবা ইলাস্টিসিটি। অর্থাৎ তুমি যদি তাদেরকে স্ট্রেচ করো তারা স্ট্রেচ হবে, বাট আলটিমেটলি তারা আবার তাদের আগের অবস্থায় ফিরে আসবে, এটাকে বলা হয় ইলাস্টিসিটি। আচ্ছা, আমাদের শরীরের যেই জায়গাগুলোতে তোমার ইলাস্টিক ফোর্সের দরকার আছে, স্ট্রেচেবিলিটি দরকার আছে, সেই জায়গাগুলোতে অ্যাবান্ডেন্ট পরিমাণে ইলাস্টিক ফাইবার পাওয়া যায়। যেমন আমাদের লাংসের যেই এক্সপেন্সিবিলিটি, লাংস এক্সপ্যান্ড হয় কিন্তু এরপরে বাতাসটাকে আপনা আপনি প্যাসিভলি বের করে দেওয়ার জন্য এর মধ্যে একটা ঘটনা ঘটতে, তার নাম হচ্ছে ইলাস্টিক রিকয়েল, তোমরা জানো। তো লাংসটা স্ট্রেচ, ধরো এই হচ্ছে লাংসের রেস্টিং স্টেজ, সেখান থেকে সে এক্সপ্যান্ড হয়ে এরকম হয়, বাট আলটিমেটলি সে কিন্তু আপনা আপনি আবার ছোট হয়ে যায়। আপনা আপনি যে ছোট হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ইলাস্টিক রিকয়েল, এবং এই ইলাস্টিক রিকয়েলের জন্য কিন্তু আমাদের এক্সপিরেশন হচ্ছে প্যাসিভ। ইন্সপিরেশনটা আমাদের কষ্ট করে করতে হয়, কিন্তু এক্সপিরেশনটা প্যাসিভ। তো ইলাস্টিক টিস্যুটাই কিন্তু এরকম, তুমি টান দিয়ে যদি একটা রাবারকে টান দাও তারপর ছেড়ে দিলে এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে আপনা আপনি। সো লাংসের যে স্ট্রোমা অথবা লাংসের যে কানেকটিভ টিস্যু, ওইখানে অ্যাবান্ডেন্ট ইলাস্টিক ফাইবার আছে। তারপর আমাদের যে লার্জ আর্টারি গুলো আছে, স্পেশালি তোমার এওরটা এবং তোমার ইটস ইমিডিয়েট ব্রাঞ্চেস, এওরটা এন্ড ইটস ইমিডিয়েট ব্রাঞ্চেস, এগুলোও কিন্তু ভেরি মাচ ইলাস্টিক। এটা লাভটা কি হয় দেখো, সাপোজ এই হচ্ছে একটা স্পেসিফিক পার্ট অফ ব্লাড ভেসেল, এর মধ্যে ব্লাড আসার পর এটা এমন করে ফুলে ওঠে, তারপর এই অংশটা কিন্তু আবার ইলাস্টিক রিকয়েল হয়, ছোট হয়ে যাইতে চায়। যখন ছোট হয়ে যায় তখন সে তার ভিতরে ব্লাডটাকে কিন্তু সামনে ফরওয়ার্ড মুভমেন্ট করে সামনে পাঠিয়ে দেয়। সো ইন কেস অফ আর্টারি, ইলাস্টিক টিস্যুও থাকে, এটার কাজটা হচ্ছে ইট হেল্পস উইথ ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ব্লাড, এবং ইন কেস অফ লাংস এটার কাজ হচ্ছে ইট হেল্পস উইথ ইলাস্টিক রিকয়েল হুইচ হেল্পস ইন প্যাসিভ এক্সপিরেশন। তাহলে তোমরা এই দুইটা উদাহরণই খেয়াল রাখো, একটা হচ্ছে যে লার্জ আর্টারি যে ওয়াল আছে সেখানে বেসিক্যালি আর্টারিতে যে কোনো ব্লাড ভেসেলের তিনটা ওয়াল, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা এক্সটার্না অথবা টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। এই যে টিউনিকা এক্সটার্না অফ লার্জ আর্টারি, এখানেই আছে অ্যাবান্ডেন্ট ইলাস্টিক ফাইবার। আচ্ছা, ইলাস্টিক ফাইবার স্টেনিং নিয়ে আমি আসলে জাঙ্কুইরাতে খুব ভালো কিছু পাইনি, আমাদের স্যার ম্যাডামরা তখন কিছু বলেনি। এটা HNE স্টেইন দিয়ে স্টেইন হয়, বাট ভেরি মাচ পুয়ারলি, অর্থাৎ কোলাজেন ফাইবারের মতো তো ভালো স্টেইন হয় না, মোটামুটি পুয়ারলি স্টেইন হয়। তাহলে এই হচ্ছে অল ইউ নিড টু নো অ্যাবাউট ইলাস্টিক ফাইবার। তাহলে আমরা কিন্তু 3 প্রকার ফাইবার সম্বন্ধে যা জানার তা জেনে ফেললাম। আর এখন একটু আজান হচ্ছে, আমরা 1 মিনিট একটু পজ দিই।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মুভ অন করি। ওকে, আচ্ছা ভাইয়া, সিলভার স্টেইনটা তো আর্জাইরোফিলিক স্টেইন না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তোমার সিলভারের একটা নাম আছে আর্জেন্টিয়াম, জানো তো? ওইটাই তোমার অনেকে আর্জারোফিলিক স্টেইন বলে, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমাদের জি। বডি যেখানে পেরিস্টালসিস হয় সেখানে কি ইলাস্টিক ফাইবার থাকবে না, জিআইটি? তোমার জিআইটি তোমার সব জায়গায় থাকে না, তোমার যেমন স্টমাকে থাকে, বুঝছো? স্টমাকে থাকে, আর হচ্ছে তোমার টু সাম এক্সটেন্ট তোমার স্মল ইন্টেস্টাইনে থাকে, অন্য জায়গায় আসলে থাকে না তেমন। আর হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, পুরো জিআই ট্র্যাক্টেই মানে ইলাস্টিক ফাইবার থাকে, তবে সবচেয়ে বেশি থাকে স্টমাকে এবং স্মল ইন্টেস্টাইন, এই দুই জায়গায় সবচেয়ে বেশি থাকে। ওকে, ঠিক আছে। আর মানে এটা আমি বলি নাই, তার মানে এই না যে খালি এই দুই জায়গায় থাকে, আরো অনেক জায়গায় থাকতে পারে। ওকে, স্কিনেও থাকে ইলাস্টিক ফাইবার, কারণ আমাদের স্কিনও কিন্তু টান দিলে স্ট্রেচ হয়, ঠিক আছে? সো আমি যে দুটো এক্সাম্পল দিলাম, এই দুটো জাস্ট মানে মানে মনে রাখার জন্য, আর কিছু না। ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই লেমিনা প্রোপিয়াতে থাকবে না, জিআইটি? ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকতে পারে, সাবমিউকোসাতে থাকতে পারে, আবার সেরোসাতেও থাকতে পারে। কানেকটিভ টিস্যু তো তিন জায়গাতেই থাকে, ঠিক আছে? তিন জায়গাতেই থাকতে পারে। আসলে এটা আসলে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না কোন লেয়ারে থাকে। জিআইটি পড়ার সময় হয়তো একটু ক্লিয়ার আইডিয়া হবে যে থাকলে কোন লেয়ারে থাকে, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, আর রেসপিরেটরি ট্র্যাক্টে হচ্ছে তোমার এটা ইয়েতে থাকে, তোমার যে রেসপিরেটরি ট্র্যাক্টের যেই তোমার সাবমিউকোসা আছে না, সেখানে থাকে, রেসপিরেটরি ট্র্যাক্টের সাবমিউকোসাতে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা গ্রাউন্ড সাবস্টেন্সটা আসলে খুব বেশি কিছু জানার নাই, এটা তোমরা জানো এখানে কি কি আছে গ্রাউন্ড সাবস্টেন্স কানেকটিভ টিস্যুতে। গ্লাইকোজামিনোগ্লাইকেন্স আছে, তারপর হচ্ছে প্রোটিওগ্লাইকেন, আর তারপর হচ্ছে মাল্টি অ্যাডহেসিভ গ্লাইকো প্রোটিন, মানে এটার একটা নাম হচ্ছে মাল্টি অ্যাডহেসিভ। আচ্ছা ঠিক আছে, তো এটা তোমাদের আলাদা করে কিছু জানতে হবে না, জাস্ট আগের দিন যে আমি বলেছিলাম যে কয়েকটা নাম তোমরা একটু জেনে রাখবা, ওইটাই। তো তাহলে ফাংশন কি, অ্যাজ এ হোল ফাংশন কি এদের, ফাংশনটা একটু জানতে হবে। একটা হচ্ছে যে তোমার কানেকটিভ টিস্যুতে বাকি যে দুইটা জিনিস আছে, সেল এবং ফাইবার, ওদের জন্য সাপোর্ট হিসেবে কাজ করে, সাপোর্ট অফ সেল এন্ড ফাইবার। এখন কিরকম সাপোর্ট দেয়? আচ্ছা, ফাইবারস অফ কানেকটিভ টিস্যু কিরকম সাপোর্ট দেয়? তারা তাদেরকে মেটাবলিক সাপোর্টও দেয়, আবার স্ট্রাকচারাল সাপোর্টও দেয়, স্ট্রাকচারাল সাপোর্টও দেয়। আচ্ছা, মেটাবলিক সাপোর্ট দেয় কিভাবে? It acts as a medium for diffusion of nutrients. Medium for diffusion of nutrients. মানে তোমার যেই ব্লাড ভেসেল গুলো আছে আশেপাশে, ওই ব্লাড ভেসেল গুলো থেকে নিউট্রিয়েন্ট বের হয়ে এই গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে ডিফিউজ হয়ে 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 সেলে পৌঁছায় এবং ফাইবারে পৌঁছে ওদেরকে নারিশড রাখে। আর স্ট্রাকচারাল সাপোর্ট হচ্ছে বেসিক্যালি তোমার এগুলাতে তোমার যেই লিঙ্কিং, মানে এই সবগুলার তোমার লিঙ্কিং ক্যারেক্টারিস্টিক্স আছে, বাইন্ডিং ক্যারেক্টারিস্টিক্স আছে, তারা সেলকে বাইন্ড করে রাখে, ফাইবারকে বাইন্ড করে রাখে, মানে এমং ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, ঠিক আছে? তাহলে বেসিক্যালি, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ইট বাইন্ডস ওয়াটার, বাইন্ডস ওয়াটার। সো তোমার কানেকটিভ টিস্যুর যেই তোমার হাইড্রোফিলিক প্রপার্টি আছে, হাইড্রোফিলিক প্রপার্টি, অর্থাৎ এটা হচ্ছে যে ইট ক্যান অ্যাবজর্ব অ্যান্ড বাইন্ড টু ওয়াটার, এটা মেইনলি ডিউ টু গ্রাউন্ড সাবস্টেন্স, মেইনলি ডিউ টু গ্রাউন্ড সাবস্টেন্স। আচ্ছা, গ্রাউন্ড সাবস্টেন্স থেকে তোমাদের এর বেশি আর কিছু বেসিক্যালি জানতে হবে না আর কি, এতটুকু, ঠিক আছে? তাহলে আমরা এখন একটু কানেকটিভ টিস্যু প্রপারে চলে যাই, তাহলে কানেকটিভ টিস্যু প্রপারে। আচ্ছা, ফার্স্টে আমি তোমাদেরকে একটা অ্যানালজি দিতে চাই, এই অ্যানালজিটা তোমরা একটু মনে রাখবা আমাদের নেক্সট আলোচনার জন্য। দাঁড়াও একটা মিনিট।
আচ্ছা বেসিক্যালি আমি আরেকবার একটু কানেক্টিভ টিস্যু ক্লাসিফিকেশনটা একবার একটু বলছি। আম, আচ্ছা কানেক্টিভ টিস্যু ক্লাসিফিকেশন হচ্ছে জেনারেলাইজড মানে জেনারেল কানেক্টিভ টিস্যু অথবা কানেক্টিভ টিস্যু প্রপার। আরেকদিকে হচ্ছে আচ্ছা আরো আগে ছিল অ্যাডাল্ট কানেক্টিভ টিস্যু এবং এমব্রায়োনিক কানেক্টিভ টিস্যু। তো এটা বেসিক্যালি আচ্ছা না আমি আবার কানেক্টিভ টিস্যু ক্লাসিফিকেশন এমব্রায়োনিক কানেক্টিভ টিস্যু আর হচ্ছে অ্যাডাল্ট কানেক্টিভ টিস্যু। অ্যাডাল্ট কানেক্টিভ টিস্যু আচ্ছা এমব্রায়োনিক কানেক্টিভ টিস্যু ছিল দুই প্রকার, মেসেনকাইমাল কানেক্টিভ টিস্যু আর মিউকয়েড কানেক্টিভ টিস্যু। মিউকয়েড কানেক্টিভ টিস্যু। আচ্ছা এখন আসি অ্যাডাল্টে। মানে অ্যাডাল্টে বেসিক্যালি দুই রকম, কানেক্টিভ টিস্যু প্রপার আর স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। আচ্ছা তো আমার কাছে মনে হয় যে আমি আগের দিন সম্ভবত, আচ্ছা আমাকে কেউ একজন একটু বলো তো যে রেটিকুলার টিস্যুটা আমি আগের দিন কিসের মধ্যে দেখেছিলাম, কারো কি খেয়াল আছে? আচ্ছা দাঁড়াও আমি একটু দেখছি। আচ্ছা ভাইয়া, কানেকটিভ টিস্যু প্রপার তো দুইটা, ডেন্স আর লুজ বা ইরেগুলার টিস্যু। হ্যাঁ তা জানি, এমনি আমি কি আগের দিন অন্য কোনো ভাবে বলেছিলাম, কারো কি মনে আছে? ভাইয়া রেটিকুলার টিস্যুর কথা বলা হয় না, ফাইবারের মধ্যে রেটিকুলার ফাইবারের কথা বলা আচ্ছা আমি হচ্ছে। রেটিকুলার টিস্যুর কথা বলিনি তাই না? আচ্ছা আচ্ছা তাহলে ঠিক জি আছে, ওকে তাহলে তোমরা একটু আগের দিন যদি ক্লাসিফিকেশন লিখে রাখো সেখানে একটু একটা জিনিস অ্যাড করে। আচ্ছা কানেক্টিভ টিস্যু প্রপার উইল স্টে অ্যাজ ইট ইজ। লুজ কানেক্টিভ টিস্যু একটা হচ্ছে ডেন্স কানেক্টিভ টিস্যু। লুজ কানেক্টিভ টিস্যু আরেক নাম হচ্ছে এরিওলার টিস্যু অথবা লুজ এরিওলার টিস্যু। আর ডেন্স কানেক্টিভ টিস্যু আবার দুই রকম, একটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু, একটা হচ্ছে ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু। আর স্পেশালাইজড এর মধ্যে আসো এখন। স্পেশালাইজড মধ্যে ফার্স্টেই দিবা রেটিকুলার টিস্যু, ফার্স্টে দিবা রেটিকুলার টিস্যু, তারপরে হচ্ছে তোমার অ্যাডিপোজ টিস্যু, তারপর হচ্ছে বোন, কার্টিলেজ, তারপরে হেমোলিম্ফয়েড টিস্যু। এই হচ্ছে কমপ্লিট ক্লাসিফিকেশন। মানে আমি আগের দিন সম্ভবত এটা বলি নাই, এটা অ্যাড করবা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখন একটু আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি একটা অ্যানালজি দিব, এই অ্যানালজিটা তোমরা একটু খেয়াল করো। শোনো, অ্যানালজি মানে হচ্ছে তুলনা, ঠিক আছে? তুলনা। আচ্ছা তোমরা সবাই নিশ্চয়ই সেমাই খেয়েছো অথবা নুডলস খেয়েছো তাই না? আচ্ছা ওইটার কথা একটু খেয়াল রাখো। সেমাই কি থাকে বেসিক্যালি? সেমাই থাকে তোমার সেমাই থাকে ফার্স্টে, মানে সেমাই যেটা লম্বা লম্বা ওইটা থাকে, তারপরে থাকে কি মিল্ক থাকে, তারপরে কিছু এক্সট্রা জিনিস থাকে, বাদাম থাকতে পারে, কিশমিশ থাকতে পারে না? হ্যাঁ তো বেসিক্যালি এটা তোমরা যে একটা কানেকটিভ টিস্যুর মতো মনে করতে পারো। সেমাই হচ্ছে ফাইবার গুলা, মিল্ক হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স, বাদাম কিশমিশ এগুলো হচ্ছে সেল। নুডলসেও একই, তোমার নুডলসে কিন্তু নুডলস থাকে, তারপর পানি থাকে, ওয়াটার বা আমরা যেটাকে স্যুপ বলি। এছাড়া অনেক সময় থাকে মাংস থাকতে পারে, ডিম থাকতে পারে, ঠিক আছে? এটাকে বলা হয় আদার কন্ডিমেন্টস, ঠিক আছে? এখানে সেম, এটা হচ্ছে তোমার ফাইবার, এটা হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স, আর এটা হচ্ছে সেল, ঠিক আছে? তো এখন সাপোজ আমরা যদি লুজ কানেকটিভ টিস্যুর কথা বলি, তোমরা হচ্ছে মানে আমরা তো সেমাই দুই রকম খাই, একটা হচ্ছে যে মানে দুধ সেমাই, একটা হচ্ছে শুকনা সেমাই, তাই না? তো লুজ কানেকটিভ টিস্যু আর ডেন্স কানেকটিভ টিস্যু, একটা হচ্ছে তোমার মানে 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 সেমাই উইথ মিল্ক, সেমাই উইথ মিল্ক অথবা ওয়েট সেমাই, ঠিক আছে? ওয়েট সেমাই।
আর ডেন্স কানেকটিভ টিস্যু হচ্ছে ড্রাই সেমাই, ঠিক আছে, মানে সেমাই উইদাউট মিল্ক। অথবা যদি মানে নুডলস এর কথা চিন্তা করো, একদম যদি মানে তোমরা মানে আমরা অনেক সময় বাসায় নুডলস রান্না করি নিজেরা 2 মিনিটে খুব বেশি পানি দিয়ে দেই, দেন পানিটা না ফেলে ওইটা সহই খাই। সো এটা হচ্ছে তোমার ওয়েট নুডলস অথবা নুডলস উইথ মাছ স্যুপ। আর এটা মনে করো ড্রাই নুডলস, যদি পানি তুমি ঠিক মতো দাও যে পানিটা পুরো শুকায় যায় অথবা পানিটা ফেলে দাও, তাহলে হচ্ছে ড্রাই নুডলস, ঠিক আছে। তো একটা জিনিস একটু খেয়াল রাখো তোমরা, যে লুজ কানেকটিভ টিস্যু অলমোস্ট লাইক ওয়েট নুডলস অথবা ওয়েট সেমাই, যেখানে তোমার সেল, ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স তিনটাই মোটামুটি ইকুয়াল অ্যামাউন্টে থাকে, তবে গ্রাউন্ড সাবস্টেন্সটা প্রিডমিনেট করে। আর ডেন্স কানেকটিভ টিস্যুতে গ্রাউন্ড সাবস্টেন্স একদম থাকেই না, অলমোস্ট বলতে গেলে ভেরি লো। সেল তো কানেকটিভ টিস্যুতে অলওয়েজই কম থাকে, ডেন্সে বেশি থাকে কোনটা, ফাইবার থাকে অনেক বেশি। এবং তোমরা দেখো ড্রাই সেমাইতে কিন্তু পুরোটা অলমোস্ট সেমাই থাকে, ড্রাই নুডলস মানে পুরোটা অলমোস্ট নুডলস, ঠিক আছে। সো এই অ্যানালজিটা দিয়ে তুমি একটু খেয়াল রাখো যে তোমার ডেন্স কানেকটিভ টিস্যু এবং লুজ কানেকটিভ টিস্যু দুইটাতেই তিনটা সেল, ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স তিনটাই থাকে, বাট তিনটার যেই মানে রিলেটিভ অ্যামাউন্টটা পরিবর্তন থাকে। আমি আবার বলছি, লুজ কানেকটিভ টিস্যু সেল, ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স অলমোস্ট সেম থাকে, বাট এর মধ্যে গ্রাউন্ড সাবস্টেন্সটা প্রিডমিনেট করে। আর ডেন্স কানেকটিভ টিস্যুতে সবচেয়ে প্রিডমিনেট হচ্ছে ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স খুবই কম থাকে। আর সেল কিন্তু দুইটাতেই থাকে না তেমন, মানে কোনো কানেকটিভ টিস্যুতেই তো তোমার সেলুলার কম্পোনেন্ট খুব বেশি না, তাই না? তো ওইটাই আর কি। আচ্ছা, তো আমি তোমাদেরকে ছবি দেখাতে পারি, দাঁড়াও ছবি দেখাই একটা। দেখো তোমরা একটু এই ছবিটা দেখো, এই ছবিটা একটু খেয়াল করো, ঠিক আছে। এটা একটা ওয়েট নুডলস টাইপ, ঠিক আছে। তোমরা দেখো ফাইবারও আছে, আবার তোমার ওয়াটারও আছে, মানে গ্রাউন্ড সাবস্টেন্সও আছে, তোমার বাকি জিনিসপত্র মাংস দেখা যাচ্ছে, লেবু দেখা যাচ্ছে, ওগুলাও আছে। তো এখানে বেসিক্যালি সেল অফ ইউ, ফাইবার অফ ইউ, গ্রাউন্ড সাবস্টেন্স হচ্ছে মডারেট অ্যামাউন্ট, এটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। আর ডেন্স কানেকটিভ টিস্যুটা হচ্ছে ধরো এরকম আর কি, মানে পুরো একটা মানে তোমার নুডলস এর কেকের কথা চিন্তা করো, ভেরি মাচ অর ভেরি লেস অথবা নো গ্রাউন্ড সাবস্টেন্স, অলমোস্ট পুরাটাই হচ্ছে ফাইবার, আর মাঝে মাঝে আমি এগুলা সেল দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তাহলে ডেন্স কানেকটিভ টিস্যু হচ্ছে সেমাই উইথ নো অর ভেরি লিটল মিল্ক, মেজরিটি সেমাই। যাই হোক, এটা জাস্ট ছোট্ট একটা অ্যানালজি ছিল, আর কিছু না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আচ্ছা, এখন আমি যদি একটা কথা বলি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আচ্ছা তাহলে আমরা কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে কিন্তু আরো দুইটা লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু, একটা গ্রস আইডিয়া পাইলাম। একটু পরে আর একটু মানে এখনই আর একটু ডিটেইলস বলছি। এখন কথা হচ্ছে যে ডেন্স কানেকটিভ টিস্যু আবার দুই রকম, একটা হচ্ছে ডেন্স রেগুলার, মানে ডেন্স ইরেগুলার, আর একটা হচ্ছে ডেন্স রেগুলার। ডেন্স কানেকটিভ টিস্যুতে যেই ফাইবারটা সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি, ওইটার নাম হচ্ছে টাইপ 1 কোলাজেন ফাইবার, টাইপ 1 কোলাজেন ফাইবার। এবং টাইপ 1 কোলাজেন আমরা কিন্তু একটু আগে দেখেছি আমাদের শরীরে সবচেয়ে টাফ যে স্ট্রাকচার গুলা, সেখানে টাইপ 1 কোলাজেন থাকে, যেমন ডার্মিস অফ দ্য স্কিন, তারপর হচ্ছে তোমার আরেকটা জিনিস যে ক্যাপসুল অফ অর্গানস, যেমন স্প্লিনের ক্যাপসুল আছে, লিভারের ক্যাপসুল আছে, গ্লিসন ক্যাপসুল, তাহলে ক্যাপসুল অফ অর্গানস, তারপর লিভারের ক্যাপসুল আছে, তারপরে সরি কিডনির ক্যাপসুল, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ধরো টেন্ডন, তারপর হচ্ছে তোমার অ্যাপোনিউরোসিস, তারপর লিগামেন্ট ইত্যাদি। এগুলোতে দেখা যাচ্ছে টাইপ 1 কোলাজেন ফাইবার। এবং ডেন্স কানেকটিভ টিস্যুতে সবচেয়ে প্রমিনেন্ট যে উপাদানটা থাকে, এটার নাম বেসিক্যালি টাইপ 1 কোলাজেন ফাইবারই। এখন তোমাদেরকে আমি যদি আরো দুইটা ছবি দেখাই, একটা হচ্ছে তোমার ডেন্স ইরেগুলার। ডেন্স ইরেগুলারে হচ্ছে কি ফাইবার গুলা মানে তোমার র্যান্ডমলি অথবা ইরেগুলারলি অ্যারেঞ্জ থাকে, এরকম ক্রিস ক্রস প্যাটার্নে ইরেগুলারলি এবড়ো থেবড়ো ভাবে অ্যারেঞ্জ থাকে।
কোনো প্যারালাল অর্গানাইজেশন নাই, অর্থাৎ টাইপ 1 কোলাজেন ফাইবার গুলাই এখানে এরকম উল্টাপাল্টা ভাবে অর্গানাইজ থাকে। কিন্তু ডেন্স রেগুলারে দেখো ফাইবার গুলো খুব সুন্দর প্যারালাল বান্ডেলে অর্গানাইজ থাকে এবং ওদের মধ্যে মধ্যে সেল গুলাও প্যারালাল রোতে অর্গানাইজ থাকে। তোমরা এখন লিখতে হবে না, আমি আলাদা করে পরে তোমাদেরকে ডিকটেট করবো, বাট আগে আপাতত ডেন্স রেগুলার এবং ডেন্স ইরেগুলারের এই বেসিক ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখানেও টাইপ 1 কোলাজেন ফাইবারই থাকে, এখানেও থাকে টাইপ 1 কোলাজেন ফাইবার, কিন্তু এখানে এই ফাইবারগুলো থাকে খুবই র্যান্ডমলি এবং ইরেগুলারলি, আর এখানে ফাইবারগুলো থাকে ভেরি মাচ অর্গানাইজড এবং ইন প্যারালাল বান্ডলস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছবি দেখলাম কিছু, এখন আমরা আমাদের ওইখানে ফিরে যাই যেখানে আমরা পড়ছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি তাহলে ফার্স্টে আসি লুজ কানেকটিভ টিস্যু। ফার্স্টে বলে দিতে আরেকটা নাম কি, এটা আরেকটা নাম হচ্ছে অ্যারিওলার টিস্যু। তোমাদেরকে কিন্তু হিস্টো খাতায় এগুলো সব আঁকতে হবে, সো আমি ওইভাবেই দেখাচ্ছি। লুজ কানেকটিভ টিস্যুতে তোমরা কি করবা, ফার্স্টে কিছু এরকম একটা দুইটা ফাইব্রোব্লাস্ট আঁকবা, তারপর ম্যাক্রোফেজ আঁকবা কয়েকটা, একটা ম্যাক্রোফেজ আঁকবা। ম্যাক্রোফেজটা কেমন এটা কিন্তু আমি দেখাই নেই, তবে তোমরা অনেকে জানো, বিরাট বড় একটা সেল দিবা, একটা এক্সেন্ট্রিক নিউক্লিয়াস দিবা যেটা হবে একটা কিডনি শেপড, এই হচ্ছে ম্যাক্রোফেজ। আর হচ্ছে তোমার একটা প্লাজমা সেল দিতে পারো, প্লাজমা সেলের তাও আমি বর্ণনা করি নাই, একটা সেল দিবা মানে যেটা ম্যাক্রোফেজকে ছোট, ওটা নিউক্লিয়াস দিবা। নিউক্লিয়াসটা হবে এরকম কার্ট হুইল প্যাটার্নে, মানে দাঁড়াও আসলে আমি এটা ভালো মতো আমি আসলে প্লাজমা সেলটা একটু বড় করে আঁকা উচিত ছিল, দাঁড়াও আমি দেখাচ্ছি। এরকম একটা সেল দিবা, নিউক্লিয়াসটা হবে এরকম, দেখো নিউক্লিয়াসটা এরকম তোমার মানে মানে ডোরা কাটা দাগ থাকবে, এই হচ্ছে প্লাজমা সেল। যাই হোক, প্লাজমা সেলে আমি আজকে বেশি সময় অপচয় করতে চাচ্ছি না। যাই হোক, তুমি এরকম 3টা সেল দিবা, আর বাকিগুলা সব দিবা ফাইবার। ঠিক আছে, সেলের নিউক্লিয়াস ব্লু দিবা আর সাইটোপ্লাজম করে একটু পিঙ্ক দিবা, আমি এখানে ওটা মানে অমন করে দেখাই নাই। সাইটোপ্লাজমটা এভাবে পিঙ্ক দিবা বা ভায়োলেট দিবা, তোমরা যেভাবে সেল আঁকা মানে শিখেছো অমনি আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে অনেকগুলা ফাইবার আঁকবা, অনেকগুলা তোমার এরকম করে র্যান্ডমলি অনেকগুলা এরকম করে ফাইবার দিবা, এরকম উল্টা পাল্টা ইরেগুলারলি অ্যারেঞ্জড। তারপরে হচ্ছে মাঝে মাঝে তোমরা পেন্সিল দিয়ে শেড করে দিবা, অ্যাশ কালারে শেড করে দিবা, তাহলে পুরোটা হবে গ্রাউন্ড সাবস্টেন্স, এগুলো হবে ফাইবার গুলা, আর এগুলো হবে সেল। ঠিক আছে, তাহলে এখন দেখো তাহলে লুজ কানেকটিভ টিস্যুর কম্পোজিশন কি। লুজ কানেকটিভ টিস্যুর কম্পোজিশন হচ্ছে এখানে সেল থাকবে, ফাইবার থাকবে এবং গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে অলমোস্ট ইন ইকুয়াল অ্যামাউন্ট। প্রিডমিনেন্ট মেম্বার কে হবে লুজ কানেকটিভ টিস্যুর, প্রিডমিনেন্ট মেম্বার হবে গ্রাউন্ড সাবস্টেন্স এবং এটাই মোস্ট প্রমিনেন্ট। আচ্ছা, এরপর আমাদের যেটা জানতে হবে যে লুজ কানেকটিভ টিস্যু কোথায় পাওয়া যায়। বেসিক্যালি সাব এপিথেলিয়াল যে কানেকটিভ টিস্যু, ওইটাই হচ্ছে ইউজুয়ালি লুজ কানেকটিভ টিস্যু। এবং আরেকটা জিনিস, 3টা জায়গায়, রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট এবং জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, এই 3 জায়গায় সাব এপিথেলিয়াল কানেকটিভ টিস্যুর নাম হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া। সো বেসিক্যালি ল্যামিনা প্রোপ্রিয়া এবং অন্যান্য সাব অ্যাডজাসেন্ট কানেকটিভ টিস্যুতেই হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু পাওয়া যায়। এছাড়া আমাদের বডিতে আরো 2টা টিস্যু আছে, নার্ভাস টিস্যু এবং এপিথেলিয়াল মাসকুলার, নার্ভাস টিস্যু এবং মাসকুলার টিস্যু। এই 2টা টিস্যুতে যে স্পেস গুলো আছে, ফাঁকা জায়গা, এই স্পেস গুলো ফিল আপ করার জন্য ব্যবহৃত হয় লুজ কানেকটিভ টিস্যু। তাহলে বেসিক্যালি লুজ কানেকটিভ টিস্যু ইজ কানেক্টেড উইথ অল দ্য আদার 3 টাইপস অফ টিস্যু। সাব এপিথেলিয়াল যে কানেকটিভ টিস্যু সেটা লুজ কানেকটিভ টিস্যু, ল্যামিনা প্রোপ্রিয়াটা লুজ কানেকটিভ টিস্যু, এবং নার্ভাস টিস্যু এবং মাসকুলার টিস্যুতে যে স্পেস আছে সেই স্পেস ফিল আপ করতে ব্যবহৃত হয় লুজ কানেকটিভ টিস্যু। তাহলে দ্যাট ইজ অল ইউ নিড টু নো অ্যাবাউট লুজ কানেকটিভ টিস্যু।
এরপরে আসি ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু তো একইভাবে তোমরা ফাইব্রোব্লাস্ট দিবা, তারপর ম্যাক্রোফেজ ড্র করবে একটা সাপোজ, তারপরে হচ্ছে সাপোজ প্লাজমা সেলও সাপোজ আঁকলা একটা, সমস্যা নেই। ফাইব্রোব্লাস্ট সবসময় একটা একটু বেশি দিবা, কারণ ফাইব্রোব্লাস্ট সবচেয়ে অ্যাবান্ডেন্ট। এরপরে যখন ফাইবার আঁকবা একদম ফাইবার দিয়ে ভরায় দিবা এই কানেকটিভ টিস্যুতে, কারণ ডেন্সে অনেক আচ্ছা মানে ফাইবার গুলো সেলের উপরে উঠবে না, অবশ্য উঠতেও পারে সমস্যা নেই, বাট ফাইবার অনেক দিবা, লুজে যা দিছো তার থেকে এখানে ফাইবার অনেক বেশি দিবা, এবং এখানে শেড করে দিবা। বাট এখানে তোমরা যে জিনিসটা খেয়াল রাখবা যে ফাইবার যেন অনেক বেশি হয়, কারণ ডেন্স কানেকটিভ টিস্যুতে ফাইবার অনেক বেশি হয়। আর এটা যেহেতু এরকম ইররেগুলারলি অর্গানাইজড, সেহেতু আমি এটাকে কি বলবো, ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু। আচ্ছা, আমি একই সাথে ডেন্স রেগুলারের ছবিটাও দেখিয়ে দেই। এরকম করে সুন্দর প্যারালেল বান্ডেলস অফ কোলাজেন দিবা, কোলাজেন। আর পিঙ্ক কালারের কিন্তু ইউজুয়ালি কোলাজেন ইন্ডিকেট করে, তোমরা জানো। আচ্ছা, এরকম করে প্যারালেল বান্ডেল যে দিবা, মাঝে 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 একটা দুইটা রো ফাঁকা রাখবা। এই রোগুলার মধ্যে কি দিবা, এই রোগুলার মধ্যে ফাইব্রোব্লাস্ট ড্র করবে এরকম করে, ওরা এরকম প্যারালেল বান্ডেলে অর্গানাইজ থাকে। এটা নিউক্লিয়াস দিবা, মানে অর্গানেলি গুলা যদি আঁকতে পারো দিবা, তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। এখানেও শেড করে দিবা যেন গ্রাস সাবস্টেন্স ইন্ডিকেট করে। তাহলে এই হচ্ছে ডেন্স ইরেগুলার, আর এই হচ্ছে ডেন্স মানে রেগুলার। ঠিক আছে, তাহলে আমরা তাহলে ডেন্স কানেকটিভ টিস্যু যদি অ্যাজ এ হোল বলি, ডেন্স কানেকটিভ টিস্যুর অ্যাজ এ হোল কম্পোজিশন কি, এখানে গ্রাউন্ড সাবস্টেন্স মাচ লেস, এবং মোস্ট প্রমিনেন্ট হচ্ছে ফাইবার। কোন ফাইবার? টাইপ 1 কোলাজেন ফাইবার। এটা যে কোনো ডেন্সে, ডেন্স রেগুলার এবং ডেন্স ইরেগুলার দুইটাতে। এখানে গ্রাউন্ড সাবস্টেন্স মাচ লেস, সেল তো আগে থেকেই কম থাকতো। তারপর মোস্ট প্রমিনেন্ট কম্পোজিশন হচ্ছে ফাইবার, এবং কোন ফাইবারটা মোস্ট প্রমিনেন্ট, সবচেয়ে বেশি থাকে টাইপ 1 কোলাজেন ফাইবার। তাহলে এখানে থাকে মোস্টলি টাইপ 1 কোলাজেন ফাইবার। আচ্ছা আচ্ছা, ডেন্স ইরেগুলারে যদি আসি, এখন ডেন্স ইরেগুলারে কোলাজেন ফাইবার গুলো থাকে তোমার র্যান্ডমলি অর্গানাইজড, র্যান্ডমলি অর্গানাইজড। আর ডেন্স রেগুলারে কোলাজেন ফাইবার গুলো থাকে ইন প্যারালেল অর্গানাইজেশন, ইন প্যারালেল অর্গানাইজেশন। এবং cells are in parallel rows, cells are in parallel rows as well, মানে সেলগুলো উল্টাপাল্টা থাকে না, সেলগুলো সুন্দর প্যারালাল রোতে অর্গানাইজ থাকে। তাহলে এই হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। তাহলে আমরা এখন ডিস্ট্রিবিউশনটা তাহলে বলি। তোমরা ডেন্স কানেকটিভ টিস্যু ডিস্ট্রিবিউশনটা মনে রাখার সময় একই সাথে টাইপ 1 কোলাজেনের ডিস্ট্রিবিউশনটা মনে রাখবা। আমি আগে একটু বলি টাইপ 1টা কোথায় কোথায় থাকে। ডার্মিস অফ দ্য স্কিন, তারপরে থাকে মানে বিভিন্ন অর্গান ক্যাপসিউলে, তারপরে থাকে তোমার টেন্ডন, অ্যাপোনিউরোসিস, লিগামেন্টস। আচ্ছা, এখন এই যে তোমার প্রথম যে দুইটা, এই দুই জায়গায় পাওয়া যায় ডেন্স ইরেগুলার, আর পরের যে তিনটা এখানে পাওয়া যায় ডেন্স রেগুলার। বাট এগুলো সবগুলাই কিন্তু মেড আপ অফ মেইনলি টাইপ 1 কোলাজেন ফাইবার। জাস্ট এই দুই জায়গায় টাইপ 1 কোলাজেন ফাইবার গুলা র্যান্ডমলি থাকে, আর এই তিন জায়গায় টাইপ 1 কোলাজেন ফাইবার গুলা খুবই অর্গানাইজড ওয়েতে থাকে। ঠিক আছে, আচ্ছা একটু কাইন্ডলি আমাকে একটা মিনিট সময় দাও, একটু আমি ফোন ধরতে হবে, সরি।
আচ্ছা, তাহলে আমরা ডেন্স কানেকটিভ টিস্যুর ডিস্ট্রিবিউশনটা আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, লাস্টে যেটা থাকলো সেটা হচ্ছে রেটিকুলার টিস্যু। অলরেডি আমি এটা নিয়ে একটু কথা বলেছিলাম। আচ্ছা, এটা একটা স্পেশালাইজড টাইপ অফ কানেকটিভ টিস্যু। স্পেশালাইজড। আচ্ছা, দাঁড়াও, রেটিকুলার টিস্যু, স্পেশালাইজড টাইপ কানেকটিভ টিস্যু। তাহলে আমরা যে কোনো স্পেশালাইজড টাইপ কানেকটিভ টিস্যুতে সেল কি থাকবে, ফাইবার কি থাকবে এবং গ্রাউন্ড সাবস্টেন্স কি থাকবে সেটা ফার্স্টে জানতে হবে আমাদেরকে। তো এখানে যে সেল, এগুলো বেসিক্যালি ফাইব্রোব্লাস্টই, নাথিং এলস। কিন্তু মানে অলমোস্ট ক্যারেক্টার একদম সেম, বাট তাদেরকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, নাম হচ্ছে রেটিকুলার সেল। বাট ক্যারেক্টার স্ট্রাকচারে তেমন কোনো পার্থক্য নাই। আচ্ছা, এটার ফাইবারটা হচ্ছে রেটিকুলার ফাইবার। এখানে মোস্ট অ্যাবান্ডেন্ট যে ফাইবার, এটার নাম হচ্ছে রেটিকুলার ফাইবার। এবং তোমরা এটাও জানো যে রেটিকুলার ফাইবার আদতে মেড আপ অফ টাইপ 3 কোলাজেন। আর গ্রাউন্ড সাবস্টেন্স নাথিং আনইউজুয়াল। ঠিক আছে, এখানে আর আলাদা করে কিছু জানতে হবে না। এটা বেসিক্যালি কোথায় পাওয়া যায়? এটা বেসিক্যালি হেমোলিম্ফয়েড অর্গান গুলাতে পাওয়া যায়। হেমোলিম্ফয়েড অর্গান, এই তো আমরা তো হেমোলিম্ফয়েড অর্গান অলরেডি বলেছি। তাহলে এই হচ্ছে রেটিকুলার টিস্যু। আচ্ছা, এরপর আমরা হচ্ছে যে বোন, কার্টিলেজ। আচ্ছা, আমাদের কিন্তু কানেকটিভ টিস্যু প্রপার শেষ, ঠিক আছে? এখন আমরা স্পেশালাইজে ঢুকবো। আজকে পুরোপুরি পড়াবো না, বাট আজকে প্রিলিমিনারি গ্রস আইডিয়াটা দিব। বোন, ভাইয়া কার্টিলেজ এবং হ্যাঁ, জি ভাই বলো। ভাইয়া ওই যে রেগুলার যে ডেন্স কানেকটিভ টিস্যু, ওখানে কি ম্যাক্রোফেজ আর প্লাজমা সেল থাকবে না? ওখানে ম্যাক্রোফেজ মানে প্লাজমা থাকবে। তবে তোমরা যেটা করবা যে তোমরা যে মানে রোজ অফ ফাইব্রোব্লাস্ট আঁকবা না, হ্যাঁ, ওর জি মধ্যে একটা করে ম্যাক্রোফেজ ঢুকায় দিও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ভাইয়া। তারপরে এটা তোমাদের আকার, তোমাদের কলেজে স্যার বা ম্যাডামরা যেভাবে এঁকেছে বা তোমাদের সিনিয়র ভাইরা যেভাবে এঁকেছে মনে হবে আঁকবা। বাট আঁকার সময় বেসিক জিনিসটা মনে রাখবা যে অনেক সময় দেখা যায় যে তোমার আঁকার সময় না, তোমরা না বুঝে আঁকো। একটু বুঝে আঁকবা যে এটার ক্যারেক্টারটা এমন, এজন্য এভাবে আঁকছি। কারণ এখানে প্রবলেমটা যেটা, তোমরা তো মানে তোমাদের যখন প্রফ হলে তোমাদেরকে তো ছবি আঁকতে হয়, লাকি স্লাইডের ছবি আঁকতে হয়। অনেক সময় হঠাৎ করে জিজ্ঞেস করে যে ছবিটা যে আঁকছো, কি আঁকছো, ব্যাখ্যা করো। কারণ আমরা তো আমাদের সিনিয়র ভাইয়াদের খাতা দেখেই ছবিটা এঁকে ফেলি, তাই না? এই জন্য তোমরা যেন জাস্ট ব্যাখ্যা করতে পারো যে এটা হচ্ছে এটা, এটা এটা, এজন্য যে তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি ধরো ডেন্স কানেকটিভ টিস্যুর ছবি আঁকছো, তোমার নলেজ থেকে তুমি এই ছবিটাকে জাস্টিফাই করো। তোমরা যখন ছবি আঁকবা পরীক্ষার খাতায়, তখন যেন একটু মাথায় রাখতে পারো যে ভাইবার সময় যেন ডিফেন্ড করতে পারে আমি, যে আমি কি আঁকলাম, মানে এটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, আমরা ফার্স্টে একটু কার্টিলেজের একটু বেসিক ভাইয়া অর্গানাইজেশন। হ্যাঁ, জি আপু বলো। ভাইয়া একটা কোশ্চেন করি, হিস্টোরি কোশ্চেন কিন্তু এখন একটু লাগতেছে। হ্যাঁ বলো বলো। মানে আইটেমের জন্য ওই যে অ্যাপেন্ডিক্সের ওই হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে লিম্ফ নোডস গুলো কোথায় থাকে? ল্যামিনা প্রোপ্রিয়াতে নাকি সাবমিউকোসাল লেয়ারে? সাবমিউকোসে থাকে, সাবমিউকোসা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু কার্টিলেজটা আমরা কি দেখবো, আমরা বেসিক্যালি স্পেশালিস্ট কানেকটিভ টিস্যু একটু শুধু অর্গানাইজেশনটা একটু পড়বো। বাকিগুলা এত ডিটেইলস আজকে না, ওগুলা আলাদা আরেকটা দিন লাগবে, সমস্যা নেই। তাহলে আমরা একটু যাই, কার্টিলেজে যাই একটু। জাস্ট তোমরা চার্ট করে লিখে নিতে পারো, পরে লাগবে আর কি। ফার্স্ট হচ্ছে যে কোনো কানেকটিভ টিস্যুতে আমাদের কি জানতে হয়, মানে ফার্স্টেই যে কোনো কানেকটিভ টিস্যুতে আমাদের জানতে হয় যে সেখানে সেল কি আছে, সেখানে হচ্ছে কোন টাইপের হচ্ছে ফাইবার আছে, এবং সেখানে গ্রাউন্ড সাবস্টেন্স কি আছে। আচ্ছা, আর হচ্ছে সেটা কোথায় দেখা যায়, লোকেশন। এই বেসিক কয়েকটা ইনফরমেশন জানলে কিন্তু আমরা কানেকটিভ টিস্যুর স্পেশালিস্ট কানেকটিভ টিস্যুগুলো সম্বন্ধে একটা ভালো আইডিয়া পেতে পারি। আচ্ছা, ফার্স্টে আসি কার্টিলেজে। তাহলে কার্টিলেজ হচ্ছে আমাদের বেসিক্যালি 3 রকম কার্টিলেজ পড়তে হবে। একটা হচ্ছে হায়ালিন, একটা হচ্ছে ইলাস্টিক, একটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ।
ফার্স্টে সেল, বেসিক্যালি কন্ড্রোসাইট এবং কন্ড্রোব্লাস্ট সব জায়গায় থাকে। কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। এখানেও কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। তবে এখানে কন্ড্রোব্লাস্ট এরপর ফাইব্রোসাইট, খেয়াল রাখবো। কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, এটা কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, এটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট এবং ফাইব্রোসাইট। আচ্ছা, ফাইবার কোথায় কোন টাইপের ফাইবার থাকে? প্রথম কথা, সবগুলাতেই টাইপ 2 কোলাজেন ফাইবার থাকে। এখানেও টাইপ 2 কোলাজেন, এখানেও টাইপ 2 কোলাজেন। তবে এর সাথে এক্সট্রা কি 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 থাকে? ইলাস্টিক কার্টিলেজে তার সাথে থাকে ইলাস্টিক ফাইবার, এবং ফাইব্রো কার্টিলেজে তার সাথে থাকে টাইপ 1 কোলাজেন ফাইবার। কারণ কারণ ফাইব্রো কার্টিলেজে ডেন্স কানেকটিভ টিস্যু পাওয়া যায়, এজন্যই। আচ্ছা, টাইপ 1 কোলাজেন ফাইবার। আচ্ছা, গ্রাউন্ড সাবস্টেন্সটা আসলে আলাদা করে আমি বলতে চাচ্ছি না। গ্রাউন্ড সাবস্টেন্সটা সব জায়গাতেই কিছু পাওয়া যায়। যেমন এখানে স্পেশালিস্ট একটা গ্রাউন্ড সাবস্টেন্স আছে, এটার নাম হচ্ছে অ্যাগ্রেক্যান। এটা এক প্রকার প্রোটিওগ্লাইকেন আর কি। এখানেও অ্যাগ্রেক্যান পাওয়া যায়। আর এখানে অ্যাগ্রেক্যান পাওয়া যায় না, তবে কি পাওয়া যায় ওইটা তোমরা পরের দিন যখন পড়াবো তখন জানো, ঠিক আছে? আচ্ছা, এখন আসি লোকেশন। হাইল্যান্ড কার্টিলেজ কোথায় কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে তোমার, দেখো আমাদের যত লং বোন আছে, লং বোনের যে এন্ড এন্ড অর্থাৎ মানে তোমার লং বোনের এন্ডে এক প্রকার কার্টিলেজ আছে। এই কার্টিলেজের নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। অর্থাৎ বেসিক্যালি এক লং বোনের সাথে আরেক লং বোন যেখানে জয়েন করে সেখানে একটা কার্টিলেজ থাকে, এটার নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। এছাড়া আমরা যখন অস্টিওজেনেসিস বা মানে বোনের ডেভেলপমেন্ট পড়েছিলাম এমব্রায়োলজিতে, তখন আমরা দুই রকম অসিফিকেশন পড়েছিলাম। একটা ছিল মেমব্রেনাস অসিফিকেশন, একটা ছিল কার্টিলাজিনাস অসিফিকেশন। কার্টিলাজিনাস অসিফিকেশনটা কি? যে কোনো বনি ফার্স্টে একটা কার্টিলেজ মানে একটা কার্টিলেজ মানে যে কোনো বনে ফার্স্টে একটা এরকম যে কোনো যেই বনে কার্টিলাজিনাস অসিফিকেশন হয় সেখানে ফার্স্টে একটা কার্টিলেজ মডেল ফর্ম হয়। দেন এই কার্টিলেজটার মধ্যে জায়গায় জায়গায় অসিফিকেশন সেন্টার অ্যাপেয়ার করে করে পুরো জিনিসটা একটা সময় অসিফাইড হয়ে যায়। শুরুতে যে কার্টিলেজ মলটা অ্যাপিয়ার করছে এটাও কিন্তু একটা হায়ালিন কার্টিলেজ। তাহলে কার্টিলাজিনাস কার্টিলাজিনাস মডেল, কার্টিলাজিনাস মডেল ইন কার্টিলাজিনাস অসিফিকেশন, কার্টিলাজিনাস মডেল ইন কার্টিলাজিনাস অসিফিকেশন। আর এই মানে তোমার মানে প্রথম অসিফিকেশনটা শুরু হয় মাঝখান থেকে, এটাকে বলা হয় ডায়াফাইসিস। সেকেন্ডারি অসিফিকেশন শুরু হয় এক সাইড থেকে, এটাকে বলা হয় এপিফাইসিস। এই এপিফাইসিস আর ডায়াফাইসিসের মধ্যে যে কার্টিলেজটার নাম হচ্ছে এপিফাইশিয়াল কার্টিলেজ। কার্টিলাজিনাস মডেলটা যদি হায়ালিন কার্টিলেজ হয় তাহলে কিন্তু এপিফাইশিয়াল কার্টিলেজটাও হায়ালিন কার্টিলেজই হবে, তাহলে এপিফাইশিয়াল কার্টিলেজ। আর আমাদের যেই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আছে অর্থাৎ কন্ডাকটিভ জোন অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, সেখানে আমরা যখন পড়বো রেসপিরেটরি তখন দেখবো যে কার্টিলেজ আছে, ওইখানেও হাইলাইন কার্টিলেজ পাওয়া যায়। আচ্ছা, এখন আসি ইলাস্টিক কার্টিলেজ কোথায় পাওয়া যায়। খুবই সহজ, ফার্স্টে এক্সটার্নাল ইয়ার, তারপরে এক্সটার্নাল ইয়ারের পরে মিডল ইয়ারের একটা পার্ট আছে যেটা দিয়ে সে নেজোফ্যারিংসের সাথে কানেক্ট থাকে, নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। এটা আরেকটা নাম হচ্ছে অডিটরি টিউব। আচ্ছা ওয়েট, এক্সটার্নাল ইয়ার হচ্ছে কোনটা? এক্সটার্নাল ইয়ারে তো দুইটা জিনিস, একটা হচ্ছে পিনা, একটা হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। এই দুইটাই কিন্তু ইলাস্টিক কার্টিলেজ, দুইটাই ইলাস্টিক কার্টিলেজ। এবং ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ, ল্যারিঞ্জিয়াল কার্টিলেজেস। আচ্ছা, আর ফাইব্রো কার্টিলেজ কোথায় পাওয়া যায়? ফাইব্রো কার্টিলেজ হচ্ছে আমাদের বডিতে যত তোমার মানে কি বলবো আমাদের বডিতে যত মিড লাইন স্ট্রাকচার আছে সেখানে ফাইব্রো কার্টিলেজ পাওয়া যায়। যেমন আসলে জায়গা নাই, আমি আমি এখানে লিখতেছি, এটা পাওয়া যায় তোমার ইন্টারভার্টিব্রাল ডিস্কে পাওয়া যায়, পিউবিক সিমফাইসিসে পাওয়া যায়। এই দুইটাই জাস্ট আপাতত মনে রাখো।
আচ্ছা, তাহলে আমরা বেসিক অর্গানাইজেশনটা পড়লাম অফ কার্টিলেজ। আচ্ছা, তোমরা আজকে জাস্ট লিখে রাখো। আমি কিন্তু আজকে কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, কিছু যাচ্ছি না, জাস্ট বললাম আর কি একবার এমনি করে, যেন পরের দিন আমরা একটু দ্রুত আবার ক্যাপচার করতে পারি। আচ্ছা, আর যদি বোনের বেসিক অর্গানাইজেশনটা বলি, এখানেও দেখো ফার্স্টে হচ্ছে সেল, তারপরে হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এক কথায় বলা হয় বোনি ম্যাট্রিক্স বা বোন ম্যাট্রিক্স। তো তোমার কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, বোনের, আচ্ছা আমি আজকে আর 5 মিনিট পড়িয়ে তারপর শেষ করে দেবো, সো এই জন্য আজকে নামাজের ব্রেকটা দিচ্ছি না আর কি। আচ্ছা, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বোনের দুই রকম, একটা হচ্ছে অর্গানিক ম্যাট্রিক্স, একটা হচ্ছে ইনঅর্গানিক ম্যাট্রিক্স। আচ্ছা, ইনঅর্গানিক ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট সল্ট, এটা তোমরা জানো সবাই, ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট সল্ট। আর অর্গানিক যে ম্যাট্রিক্স, এটাই হচ্ছে বেসিক্যালি ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স, ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স। আচ্ছা, দাঁড়া একটা মিনিট। আচ্ছা, আমরা টাইপ 1 কোলাজেন ফাইবারের তো মাত্রই অর্গানাইজেশন পড়লাম না, ডেন্স কানেক্টিভ টিস্যু যেখানে যেখানে থাকে। তোমরা যদি একটু প্রথম, আমি আজকে যখন পড়িয়েছিলাম কোলাজেন ফাইবার, সেখানে একটু ফেরত যাও আরেকবার। কোলাজেন টাইপ 1, দেখো আমি কি কি বলেছিলাম। আমি বলেছিলাম তোমার ডার্মিস অফ দ্য স্কিন, তারপর বলেছিলাম তোমার অর্গান ক্যাপসুল, তারপরে বলেছিলাম টেন্ডন, তারপরে বলেছিলাম ডেন্টিন। তার সাথে তোমরা অ্যাড করে নাও কি কি, অ্যাপোনিউরেসিস, তারপর অ্যাড করে নাও লিগামেন্ট। কিন্তু এর মধ্যে দেখো যে আরেকটা জিনিস ছিল বোন, খেয়াল করছো কিনা? বোন আছে কিন্তু। সো বোনে যে ফাইবারটা পাওয়া যায় মোস্ট কমনলি টাইপ 1 কোলাজেন ফাইবার পাওয়া যায়। আর গ্রাউন্ড সাবস্টেন্স হচ্ছে তোমার অস্টিওনেকটিন, অস্টিওক্যালসিন ইত্যাদি পাওয়া যায়। আর অনেকগুলো আছে, অস্টিওনেকটিন, অস্টিওক্যালসিন ইত্যাদি পাওয়া যায়। এগুলা আজকে এত করে বলবো না, বাট বেসিক জিনিসটাকে খেয়াল রাখবা। আচ্ছা, আর সেলের মধ্যে কি পাওয়া যায় দেখো, ফিক্সড সেল এবং ফ্রি সেল। ফিক্সড সেল হচ্ছে অস্টিও, আচ্ছা ফার্স্ট হচ্ছে তোমার যে কোনো জায়গায় ফার্স্ট একটা স্টেম সেল থাকে, যেমন আনডিফারেন্সিয়েটেড মেসেনকেমাল সেল বলে একটা কথা আছে, যেটা কানেকটিভ টিস্যু প্রপারে থাকে। এখানেও থাকে আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল। এটাকে এই জায়গায় আরেকটা নাম দেওয়া হয়, এটার নাম হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল। অস্টিওপ্রোজেনিটর সেল, this gives rise to osteoblast and osteoblast eventually converted into একটা সময় osteoclast। তাহলে এই তিন রকমের সেল পাওয়া যায় ফিক্সড সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওপ্রোজেনিটর সেল। আর ফ্রি সেল পাওয়া যায় বেসিক্যালি অস্টিওক্লাস্ট এবং ভাইয়া এছাড়া আরো কিছু ব্লাড সেল। হ্যাঁ জি ভাইয়া বল। ভাইয়া অস্টিওক্লাস্ট নাকি অস্টিওসাইট? সাইট, সরি সাইট, মানে এটা সাইট, এটা সাইট। তাহলে অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, এই তিনটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড, সরি এই তিনটা হচ্ছে ফিক্সড সেল। আর ফ্রি সেলের মধ্যে হচ্ছে অস্টিওক্লাস্ট, তার সাথে আরো কিছু ব্লাড সেল, ওগুলো ইম্পর্টেন্ট না। এখন তোমাদের ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে যে অন্য জায়গা থেকে এটা আলাদা, যে বোনে অর্গানিক ম্যাট্রিক্সও আছে, ইনঅর্গানিক ম্যাট্রিক্সও আছে। আচ্ছা, ইনঅর্গানিক ম্যাট্রিক্সের কাজ হচ্ছে ইট গিভস দ্য বোন তোমার রিজিডিটি and this gives the bone tensile strength. Tensile strength জিনিসটা হচ্ছে যে যদি মানে মানে আচ্ছা, যদি বনে কোনো অর্গানিক ম্যাট্রিক্স না থাকতো, শুধু ইনঅর্গানিক ম্যাট্রিক্স থাকতো,
তাহলে বোনটা একদম মচমচে হতো, টোস্ট বিস্কিটের মতো, ভাঙলে ভেঙে যেত মট করে, শুধু রিজিড থাকতো। কিন্তু আমাদের বোন এত সহজে ভাঙে না, কারণ এখানে অর্গানিক ম্যাট্রিক্স আছে, এটাকে টেনসাইল স্ট্রেংথ দেয়। আবার যদি বনে শুধু অর্গানিক ম্যাট্রিক্স থাকতো, ইনঅর্গানিক না থাকতো, তখন কিন্তু এটা জাস্ট লাইক টেন্ডন অথবা জাস্ট লাইক লিগামেন্ট হতো, অর্থাৎ ফ্লেক্সিবল, নরম। ঠিক আছে, সো এটাই তোমরা একটু খেয়াল রাখবা যে 2 রকম ম্যাট্রিক্স থাকে বনে, এবং কোন রকম ম্যাট্রিক্সের জন্য কি হয় এবং কোন রকম ম্যাট্রিক্সের অভাবে কি ডিজিজ হয়, এটাও আমাদের জানতে হবে। পরের দিন তাহলে আমরা ইনশাআল্লাহ বোনটা শুরু করব। আর হয়তো আজকে রাতে বা কালকে যে কোনো একটা সময় এপিথেলিয়াল টিস্যুর অ্যাসেসমেন্টটা দিয়ে দেব, তোমরা দিলে তোমরা নিজেরা একটু করে নিও, আমি পরের ক্লাসে এটা সলভ করব। আর কানেকটিভ টিস্যুর টোটাল হবে কানেকটিভ টিস্যুর বোন এবং কার্টলেজ এবং অ্যাডিপোজ টিস্যু শেষ করার পর ইনশাআল্লাহ। আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে? আর আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আমরা শেষ করে দেই। তাহলে ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি। কারো কোনো কোয়েরি না 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 থাকলে শেষ করে দিই। আর রাজীব ভাইয়া তো আজকে নেই, আমি তাহলে শেষ করে দিচ্ছি। তাহলে সবাইকে ধন্যবাদ ক্লাস থাকার জন্য। আল্লাহ হাফেজ। তাহলে আর পরের দিন তাহলে আবার কথা হবে ইনশাআল্লাহ।